আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আমার প্রয়াতা যে দিদিমা সুধা রানী মিত্র, তিনি কথায় কথায় একটা জিনিস বলতেন, কত রঙ্গ দেখালি গুয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন বাংলাদেশ সরকারের যে অবস্থা, তাতে ভারতের সব লোকজন খেক শিয়ালের মতো খ্যাক 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 করে হাসছে। একদিন ধরে কত নাটক হলো। প্রথমে তো একবার সুযোগ পেয়ে আমাদের পূর্বতন যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এসে একবার প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেন। প্রধানমন্ত্রী বললেন ওইটা বাদ দিয়ে বাকি কথা বলুন। তারপরে চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি, কিন্তু কোনো চিঠির উত্তর তো ভারতবর্ষ দেয় না। সেই নিয়ে কত আলাপ, আপনাদের খবরের কাগজ মানে শেখ হাসিনাকে বন্দি করে রেখে দিয়েছে, তাকে কাতার পাঠিয়ে দিচ্ছে, তাকে রাশিয়া পাঠিয়ে দিচ্ছে, তাকে দুবাই পাঠিয়ে দিচ্ছে, ও অনেক কিছু হলো। তারপর এলেন খলিলুর রহমান, তিনি এসেও দিন দরবার করলেন যে শেখ হাসিনাকে ফেরত দিন। এবার যখন শেখ হাসিনা বললেন আমি এবার ফেরত যাব, দেশে ফিরব মাথা উঁচু করে, তখন সব শুকিয়ে মাঠ হয়ে গেল। প্রথম তো মুখ দিয়ে কথা সরছিল না। এখন গতকালকে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পরিষ্কার বলে দিলেন যে ভারতবর্ষেই তার কাফন দাফন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা আর ফিরবেন না। তাই আমার দিদিমার কথাটা মনে পড়ে গেল, কত রঙ্গ দেখালি গিয়ে তুলসী তলায় শুয়ে শুয়ে। এখন যদি শেখ হাসিনা ফিরে আসেন, তাহলে ওনাদের যে হাল হবে সেটা তো ওনারা খুব ভালো করে জানেন। কারণ কি কি পাপ করেছেন এই বিএনপির লোকজন, জামাতের লোকজন আর ইউনূসের লোকজন, সেটা তো সবাই জানে। শেখ হাসিনা আরো বেশি জানেন। পাবলিক আছে ক্ষেপে, শেখ হাসিনা যদি প্রত্যাবর্তন করেন, করবেন তো বটেই, উনি যখন বলেছেন ভেবে চিন্তেই বলেছেন। কঠিন, তার সিদ্ধান্ত খুব কঠিন হয়। একবার যদি মনে করেন যে আমি এটা করব, তাহলে উনি করেই ছাড়বেন। তো এখন ওই কথা শোনার পর আমাদের সাউথ ব্লকে সব ফিসফাস হচ্ছে, কেউ মুচকি হাসছেন। জয়শঙ্করজি ভালো কথা বলেছেন, জয়শঙ্করজি বলেছেন এগুলো সব স্টান্টবাজি। উনি তো কালকে রাতে বেলা বেরিয়ে গেছেন বিদেশ, যাওয়ার আগে তিনি বলে গেছেন ঘরোয়া আলোচনা, এগুলো সব স্টান্টবাজি বাংলাদেশের। আমি জানতাম যে এই স্টান্টবাজি বেশি দিন টিকবে না। আমি ওই জন্য মোদিজিকে বলেছিলাম আপনি একবার বলুন যে হ্যাঁ আমরা প্রত্যর্পণ করে দিচ্ছি, দেখবেন নেবে না। ওরা এতটাই ভয় পায়। এখন দেখা গেল যে সত্যি সত্যি ডক্টর জয়শঙ্কর অত্যন্ত বুদ্ধিমান মানুষ। তার যে মানে আগাম চিন্তা ভাবনা কতদূর বিস্তৃত হতে পারে, সেটা কিন্তু সালাউদ্দিন সাহেব প্রমাণ করে দিলেন। এত ভয় শেখ হাসিনাকে, আমাদের ওই ডক্টর ইউনূস, তিনি তো ঢপ মেরে মেরে মানে পুরোটা চালিয়ে দিলেন। ওনার লিখে যাওয়া সমস্ত রেশন 1.5 বছরে বিলি করে নিজে দিচ্ছি এমন একটা ভাব করলেন। তারপরে বিদ্যুৎ নিয়ে এত ঝামেলা টামেলা হলো, সব কিন্তু শেখ হাসিনার সব করে রেখে যাওয়া। বিদ্যুৎ বলুন, খাদ্য বলুন, আপনি শিল্প বলুন, কলকারখানা বলুন, আপনার এই যে ভারতে যে আপনার দিয়েছিল যে যত সুযোগ সুবিধে,
হ্যাঁ, ট্রান্সপোর্টেশনের, সেইগুলো বলুন, সবই তো ভারতের ওনার করে দেওয়া, ভারতের সঙ্গে চুক্তি করে। এই যে এত আপনারা বললেন, এত বিলিয়ন টাকা উনি মেরে দিয়েছেন। ইউনিশ গভর্নমেন্ট চলে গেল, বিএনপি সরকার চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কথাটা কেউ বলেন না। এখন মানে উল্টো দিকে ব্যাপারটা ঘোরানোর জন্য একটা ছোট ব্যাপারকে বড় করে দেখানো হচ্ছে। সরি। এখন জুলাই সিডিআই একটা শুরু হয়েছে, সেই নিয়ে আমি বিস্তারিত বলবো না, ওর মধ্যে ঢোকাটা আবার ঠিক মনে হচ্ছে আমার বিষয়ের মধ্যে পড়ে না, ওসবে না ঢোকাই ভালো। নোংরা বিষয় ওর মধ্যে না ঢোকাই ভালো, এগুলো আপনাদের ওখানে ভালো চলে। তো এখন সেদিকে একটা চাউর করে দিয়ে মোটামুটি শেখ হাসিনার ব্যাপারটা একটু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু চারিদিকে এই সোশ্যাল মিডিয়ায় যেভাবে আলোচনা হচ্ছে বাংলাদেশে, তাতে মনে হচ্ছে সরকার বেশ ভয় আছে। ওনাকে গেলে তো ওনাকে জেলে পুরবেনি আমরা জানি, কিন্তু ভারত তখনই পাঠাবে যখন কাউন্সিল অ্যাক্সেস দেবেন। মনে রাখবেন, ভারতবর্ষের কাউন্সিল অ্যাক্সেস কিন্তু দিতে হবে, না হলে কিন্তু আপনাদের মুশকিল আছে। অবশ্য তার আগে কি হবে না হবে আমি তো বলতে পারবো না, তার আগে অনেক কিছু হতে পারে, সে খবর সম্ভাবনাও অনেক বেশি। কারণ পাকিস্তান খুব নাচানাচি করছে, পাকিস্তান চাইছে একটা যুদ্ধ বাঁধিয়ে দিতে, আর যুদ্ধটা যদি পরের মাটিতে হয় তাহলে তার থেকে আর সুবিধাজনক কিছু হয় না। পূর্ব পাকিস্তান ওদের ভারতের প্ল্যান, বাংলা পাকিস্তানের তো প্ল্যানে ছিল পূর্ব পাকিস্তানে দিয়ে আরো আক্রমণ করবে। এখন সেই ক্ষতটা, পুরনো ক্ষতটা মলম প্রলেপ লাগানোর জন্য বাংলাদেশকে গুটি হিসেবে ব্যবহার করবে। আর বাংলাদেশের কিছু নাগরিক আছে, বুঝতেই পারছেন কাদের কথা বলছি, তারা সব দেই করে নাচছে, যুদ্ধ চাই। একবার যুদ্ধ দেখলে তাহলে পরে আর দ্বিতীয়বার বা 100 বছরের মধ্যে বলবে আমরা শান্তি চাই, যুদ্ধের নাম বন্ধ করবে না। যাই হোক, এখন ভারতের লোকজন একের খ্যাক করে হাসছে, মন্ত্রী থেকে আরম্ভ করে মোহন ভাগবত পর্যন্ত। কালকে মোহন ভাগবত একটা স্টেটমেন্ট দিয়েছেন, বলেছেন এতটা ভীতু আমরা জানতাম না, তাহলে আগেই আমরা ওনাকে ফেরত পাঠিয়ে দিতাম। ভারতের কাছে আপনার 2 পয়সার দাম নেই। আমি বারবার বলি না, আপনারা চোখে চোখ রেখে কথা বলবেন, হ্যাঁ, সমান মর্যাদা চাই। তা সমান মর্যাদা পেতে গেলে মর্যাদার মতো কথা বলতে হবে। আপনাদের ওদেশ থেকে যারা এদেশে আসে, যাকেই জিজ্ঞেস করি, সবাই বলে আমার এত বিঘে এত একর জায়গা আছে। আমি একদিন আমার বন্ধুকে বলছিলাম, সারা বাংলাদেশটা তো এইটুকু রে, সব লোকের জায়গা জমি যদি অ্যাসেট গুলোকে এক জায়গায় করা যায়, কাঁঠাল বাগান এত বিঘে, ধানের জমি এত একর, তাহলে পরে তো বাংলাদেশটা 3 গুণ হয়ে যাবে। এরা হচ্ছে সালাউদ্দিনের দলের লোক, তারাই এই সমস্ত বলে বেড়ায়, শুধু বড় বড় বাত। ওই যে বলি না কাগজে বাঘ, ওই কাগজে বাঘ। তবে শোনা যাচ্ছে দিনক্ষণ উনি ঠিক করেছেন, আসল কথাটা বলি এবার, দিনক্ষণ উনি ঠিক করেছেন কোন দিন ফিরবেন। যেহেতু ভারতের একটা নিষেধ আছে যে ওখানে তাহলে একটা বিস্তর গন্ডগোলেরা পাকিয়ে দেবে, কারফিউ জারি করে দেবে, প্রচন্ড মারপিট শুরু করে দেবে, তাই আগাম উনি কিছু জানাবেন না, শুধু হয়তো 10-12 ঘন্টা আগে একটা মেসেজ উনি ঢাকাবাসীকে দিয়ে দেবেন। ঢাকার যদি লোক নামে তাহলেই তো আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে, সেনাবাহিনী ঘরে ঢুকে যাবে, পুলিশ তো ভুলেও গায়ে হাত দেবে না, পুলিশের বুকে দিগি করে আগুন জ্বলছে, পুলিশ তো ফিরবে না।
আর একটা কথা আপনাদের বলি, আপনাদের ডিবি আছে না, ডিবি হারুন, আচ্ছা থাক, ও কথা থাক, ওনাকে আর টেনে লাভ নেই। তো যাই হোক, এখন আপনারা ওই দিনটার জন্য, ওই ঘোষণাটার জন্য অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি ওই ঘোষণাটা আসবে, খুব তাড়াতাড়ি। আমি আগাম খবরটা আপনাকে দিয়ে দিলাম, আর বিশ্বাস করলে করবেন, না করলে না করবেন, আমার কিছু করার নেই। আমার বলার কথা আমি বলে দিলাম, উনি ঝপ করে বলবেন, আমি 10 ঘন্টার মধ্যে আসছি, রেডি থাকবেন। তখন দেখবো নাটক কত জমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমেরিকার হুমকি বনাম ইরানের মানভঞ্জন। স্পিকারের তেহরান সফরে কি মার্কিন হুমকিতে বাংলাদেশ? আমেরিকার স্পষ্ট হুঁশিয়ারি ছিল, খামেনির জানাজায় যাওয়া মানেই ওয়াশিংটনের সাথে শত্রুতা তৈরি করা। পূর্ব ইউরোপ, আফ্রিকা, উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার অন্তত 13টি দেশ মার্কিন ভয়ে তেহরানে পা রাখার সাহস করেনি। কিন্তু সবাইকে চমকে দিয়ে সমস্ত চাপ উপেক্ষা করে খামেনির শেষকৃত্যে যোগ দিল বাংলাদেশ, তাও আবার খোদ জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে। যেখানে পরাশক্তিগুলো আমেরিকার নেগেটিভ কনসিকোয়েন্স বা নেতিবাচক প্রতিক্রিয়ার ভয়ে কাঁপছিল, সেখানে ঢাকার এই পদক্ষেপের পেছনের আসল রহস্যটা কি? আমেরিকা কি এবার বাংলাদেশের ওপর ক্ষুব্ধ হতে যাচ্ছে, নাকি এর পেছনে রয়েছে ইরানের সাথে পুরনো এক কূটনৈতিক মান অভিমানের গল্প? প্রিয় দর্শক, ইরান ও আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন কিছু নয়, কিন্তু সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর এই দ্বিপাক্ষিক উত্তেজনা এক অভূতপূর্ব রূপ নিয়েছে। ইরানের অত্যন্ত প্রভাবশালী ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি সম্প্রতি একটি অত্যন্ত বিস্ফোরক ও চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে। তাসনিম নিউজের দাবি অনুযায়ী খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যাতে বিশ্বের কোনো দেশ অংশ না নেয়, তার জন্য পর্দার আড়ালে এক ব্যাপক ও সর্বাত্মক প্রচারণায় নেমেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্তত 13টি দেশ, যার মধ্যে পূর্ব ইউরোপ, আফ্রিকা, পারস্য উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব এশিয়ার একাধিক রাষ্ট্র রয়েছে, তারা আমেরিকার এই তীব্র ও অলিখিত চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত খামেনির জানাজায় অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। রিপোর্টে বলা হয়েছে, এই দেশগুলোর মধ্যে অনেকেই পরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তেহরানের সাথে যোগাযোগ করেছে এবং তারা কেন আসতে পারল না তার জন্য এক প্রকার দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে তারা আসতে চেয়েছিল, কিন্তু ওয়াশিংটনের অদৃশ্য সুতো তাদের হাত পা বেঁধে রেখেছিল। কিন্তু কিভাবে এই চাপ তৈরি করা হয়েছিল? তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে একজন নাম প্রকাশে অনিচ্ছুক শীর্ষস্থানীয় কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য সামনে আনা হয়েছে। ঘটনাটি শুরু হয় গত 26শে জুন। রিপোর্ট অনুযায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই দিন একটি অত্যন্ত গোপনীয় ও কঠোর নির্দেশনা বা কনফিডেন্সিয়াল ইনস্ট্রাকশন জারি করেন। এই নির্দেশনার সরাসরি লক্ষ্য ছিল বিশ্ব জুড়ে থাকা মার্কিন দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলো। রুবিও তার কূটনীতিকদের স্পষ্ট নির্দেশনা দেন, তারা যেন নিজ নিজ দেশের সরকারকে সাফ জানিয়ে দেয় যে ইরানের খামেনির জানাজায় বা কোনো স্মরণ সভায় অংশগ্রহণ করাকে ওয়াশিংটন একটি অবন্ধ সুলভ আচরণ বা আনফ্রেন্ডলি অ্যাক্ট হিসেবে গণ্য করবে। শুধু তাই নয়, এর ফলে ওয়াশিংটনের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে চরম নেতিবাচক পরিণতি বা নেগেটিভ কনসিকোয়েন্স ভোগ করতে হতে পারে বলেও সরাসরি হুমকি দেওয়া হয়। বিষয়টি এখানেই শেষ নয়। তাসনিম নিউজ দুজন নাম প্রকাশে অনিচ্ছুক আরব কূটনীতিকের বক্তব্য উদ্ধৃতি করে জানিয়েছে যে খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ব্যক্তিগতভাবে অন্তত 5টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে এই বিষয়ে সরাসরি কথা বলেছেন এবং চাপ সৃষ্টি করেছেন। একই সাথে আফ্রিকার দেশগুলোতে দায়িত্বরত মার্কিন রাষ্ট্রদূতেরাও বিন্দুমাত্র ছাড় দেননি। তারা সেখানকার স্থানীয় সরকারগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে যদি তারা তেহরানের জানাজায় কোনো প্রতিনিধি পাঠায়, তবে আফ্রিকায় আমেরিকার দেওয়া বিপুল পরিমাণ উন্নয়ন সহায়তা বা ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স সম্পূর্ণ ঝুঁকির মধ্যে পড়বে, এমনকি তা বন্ধ হয়ে যেতে পারে।
তাহলে ভাবুন, যখন বিশ্বজুড়ে আমেরিকার এমন ভয়ঙ্কর ও সর্বাত্মক নিষেধাজ্ঞা আর হুমকির হাওয়া বইছিল, তখন বাংলাদেশের অবস্থান কি ছিল? সমীকরণটি বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য সংকট এবং বিশেষ করে মার্কিন ইসরায়েল যুদ্ধ ইস্যুতে বাংলাদেশ সরকারের দেওয়া অফিসিয়াল বিবৃতি নিয়ে তেহরান কিন্তু মোটেও সন্তুষ্ট ছিল না। বাংলাদেশ একটি বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসরায়েল বা অগ্রাসী শক্তির বিরুদ্ধে যেভাবে সরাসরি ও তীব্র নিন্দা জানানোর কথা ছিল, ঢাকা তা না করে এক ধরনের কূটনৈতিক ও কিছুটা অস্পষ্ট অবস্থান নিয়েছিল। দর্শক, আপনাদের এই ঘটনাটি মনে থাকবার কথা। এই অস্পষ্ট ও ভারসাম্যপূর্ণ অবস্থানের কারণে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী তার চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি সরাসরি মন্তব্য করেছিলেন যে বাংলাদেশের মতো একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম রাষ্ট্রের কাছ থেকে তেহরান আরো স্পষ্ট ও জোরালো অবস্থান আশা করেছিল। ফলে ঢাকা ও তেহরানের সম্পর্কে এক ধরনের অলিখিত শীতলতা বা কূটনৈতিক মান অভিমানের মেঘ জমতে শুরু করেছিল। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কোনো কিছুই স্থায়ী নয়। ইরানের সেই ক্ষোভ ও অসন্তোষ দূর করতে এবং মুসলিম বিশ্বের সাথে ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশ এবার এক অভাবনীয় মাস্টার স্ট্রোক দিল। আমেরিকার তৈরি করা সেই বিশাল আন্তর্জাতিক চাপ, মার্কো রুবিওর গোপন চিঠির হুমকি এবং 13টি দেশের পিছু হটে যাওয়ার ঘটনা, এই সব কিছুকে এক পাশে সরিয়ে রেখে স্বয়ং বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে পাঠালো বাংলাদেশ। যেখানে অন্য দেশগুলো মার্কিন উন্নয়ন সহায়তা হারানোর ভয়ে বা দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হওয়ার আতঙ্কে তেহরানকে এড়িয়ে গেছে, সেখানে বাংলাদেশ সরাসরি সংসদের স্পিকারকে পাঠিয়ে ইরানের প্রতি তাদের গভীর সম্মান ও বন্ধুত্বের বার্তা দিল। এর মাধ্যমে ইরানের সেই পুরনো ক্ষোভ যেমন এক নিমেষে কর্পূরের মতো উড়ে গেছে, ঠিক তেমনি তেহরানের চোখে বাংলাদেশের গুরুত্ব বহুগুণ বেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই সাহসিকতার পর বাংলাদেশ কি আমেরিকার রোষানলে পড়তে যাচ্ছে? মার্কিন পক্ষ থেকে বাংলাদেশের ওপর কি ধরনের প্রভাব বা প্রতিক্রিয়া আসতে পারে? চলুন বিষয়টি একটু ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যাক। খেয়াল করুন, মার্কিন প্রভাব বা চাপে বলুন, যেভাবেই বলুন, বাংলাদেশ কিন্তু মৃত্যু পরবর্তী বিবৃতিতে সন্তোষজনক অবস্থান রাখতে পারেনি। কিন্তু এখন স্বয়ং বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি খামেনির জানাজায় চলে গেলেন। এর প্রভাব কি হতে পারে? প্রথমত, আমেরিকার বর্তমান পররাষ্ট্র নীতি, বিশেষ করে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর যে কঠোর মনোভাবের কথা তাসনিম নিউজের রিপোর্টে উঠে এসেছে, তা বিশ্লেষণ করলে বোঝা যায় ওয়াশিংটন এই বিষয়টিকে সহজে মেনে নেবে না। যেহেতু তারা খামেনির জানাজায় উপস্থিতিকে অবন্ধুসুলভ আচরণ হিসেবে ঘোষণা করেছিল, তাই মার্কিন প্রশাসন ঢাকার এই পদক্ষেপকে তাদের নীতির পরিপন্থী হিসেবেই দেখবে। এর ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশের ওপর মার্কিন কূটনৈতিক চাপ কিছুটা বাড়তে পারে। তৈরি পোশাক খাত বা বাণিজ্যিক ক্ষেত্রে আমেরিকা কোনো পরোক্ষ কড়াকড়ি আরোপ করে কিনা, কিংবা রপ্তানি বা ভিসা নীতির মতো সংবেদনশীল জায়গাগুলোতে কোনো নতুন সমীকরণ তৈরি হয় কিনা, তা নিয়ে কূটনৈতিক মহলে ইতিমধ্যে নানামুখী গুঞ্জন শুরু হয়ে গেছে। ঢাকা ওয়াশিংটনকে যেমন চটাতে চায় না, তেমনি ইরান বা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে না। বাংলাদেশ হয়তো ওয়াশিংটনকে বোঝাতে সক্ষম হবে যে এটি কোনো রাজনৈতিক জোটবদ্ধতা নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের সৌজন্যমূলক কূটনৈতিক প্রোটোকল মাত্র। দর্শক, খামেনির জানাজায় স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দল পাঠানো নিঃসন্দেহে বাংলাদেশের একটি অত্যন্ত সাহসী এবং কৌশলগত পদক্ষেপ। একদিকে আমেরিকার লাল চোখ আর অন্যদিকে ইরানের সাথে ঐতিহাসিক ও ধর্মীয় সম্পর্ক পুনরুদ্ধার। এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে ঢাকা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম এক চাল চেলেছে। এখন দেখার বিষয়, ওয়াশিংটন এই অবন্ধুসুলভ আচরণকে কতটা গুরুত্ব দেয় এবং আগামী দিনে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের টেবিলে এর কি প্রভাব পড়ে আমরা নিশ্চয়ই দেখব। 13টি দেশ তো হাজিরই হতে পারেনি, বাংলাদেশ কিন্তু হাজির হয়েছে, সেটি নিশ্চয়ই দেখার বিষয় আমরা দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি।